অসুস্থতার নাটক করে লাবুকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অভিরূপ নতুন করে ফাঁদে ফেলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো লাবু বাড়িতে চলে আসে আর এসে শুয়ে শুয়ে খুব কান্না করতে থাকে। তখন হৈমন্তী সেখানে আসে আর এসে বলতে লাগলো, এ লাবু, লাবু কি হয়েছে, তুই এভাবে কান্না করছিস কেন? তুই তো বলেছিলি আজকে চৌধুরী মহলে থেকেই যাবি, তাহলে তুই আসলি বা কখন? কি হয়েছে লাবু? লাবু তখন খুব কান্না করতে থাকে। তার মাকে বলতে লাগলো, মা, আমাদের বাড়িটা না সেই আগের মতো নেই। আগে আমার ভাই বোনরা সবাই আমার চারদিকে ঘিরে থাকতো। কখনো দুঃখ পেলেও সেটা দুঃখ মনে হতো না, সবাই এতটা ভালোবাসতো। তখন হৈমন্তী বলতে লাগলো, কি হয়েছে আমাকে বল না, বল আমাকে কি হয়েছে। তখন লাবু বলতে লাগলো, আমার মনটা না এখন কেউ বুঝেই না, ভাই বোনরা এখন আমার থেকে এতটা দূরে চলে গিয়েছে। তখন সেখানে মাস্টার মশাই চলে আসে আর এসে বলতে লাগলো, কি হয়েছে, লাবুর মনটা আবার কে বুঝলো না? হৈমন্তী তখন বলতে লাগলো, বুঝতেই তো পারছি না, সবাই ওই বাড়িতে গিয়েছে আর এখন দেখি লাবু চলে এসেছে আর লাবু বলছে সে নাকি ওখানে থাকবে না। তখন মাস্টার মশাই বলতে লাগলো, কেন? ওরা তো দেখলাম লাবুর জন্য খাবার নিয়ে সবাই চলে এসেছে। তখনই হৈমন্তী বলে উঠু, উমা, ওরা চলে এসেছে? তখন মাস্টার মশাই বলতে লাগলো, হ্যাঁ, ওরা চলে এসেছে। আর তখনই ধানু সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, কি রে দি ভাই, তুই না খেয়ে বাড়ি থেকে চলে এসেছিস, আমরা খাবারটা খাইনি পর্যন্ত। তখনই লাবু বলতে লাগলো, কেন রে, আমি চলে এসেছি, কি হয়েছে, তোরা খাবারটা খেয়ে নিতে পারতি না? তখন ধানু বলতে লাগলো, কেন, তোকে ছাড়া কি আমরা কোনোদিন খাই? তখন তমাল বলতে লাগলো, এই দি ভাই, তুই কেন চলে এসেছিস বল, তোকে এবার একটা শাস্তি দেবো আর সেই শাস্তিটা হলো কালকে তুই আমাদের সবাইকে রান্না করে খাওয়াবি। আর তখনই বলতে লাগলো, তাহলে ফুলকি আসেনি না ভাই? তখন এই কথা বলতেই তমাল বলে উঠে, ফুলকি আসবে না সেটা কি হয়? ফুলকি সবার আগে, ফুলকি তো ছুটে চলে এসেছে। আর ফুলকি তখন বলতে লাগলো, দিদি ভাই, তুমি এই ফুলকি দাসকে চিনলে? তখন লাবু কোনো কথাই বলে না আর বলতে লাগলো, কেন দিদি ভাই, তোমার কেন হঠাৎ করে ফুলকির উপর এতটা অবিশ্বাস হলো? তুমি কেন ফুলকির মনটা বুঝতে চাইছো না? তখন মাস্টার মশাই বলতে লাগলো, কি হয়েছে, হঠাৎ করে কি হয়েছে তোদের মধ্যে যে লাবুর মনটা এতটাই খারাপ হয়ে গেছে? রোহিত তখন বলতে লাগলো, জেঠুমনি, একটা সমস্যা হয়েছে। শাসক দলের একজন সব সময় তো বিরোধী থাকে, সেটা তুমি বুঝতেই পারছো। আমরা না রাজমহলে ফুলকির পাত্রী হয়ে যারা শাসক দল ছিল, ও সেখানে অভিরূপ নামে একজন লোক ছিল আর সে কিন্তু সবসময় আমাদের পাশে থাকতো। হঠাৎ করে আমরা বুঝতে পারি যে ও আমাদের বিরুদ্ধে হয়ে শাসক দলকে হেল্প করছে। আর সেটা জানার পর থেকে দিদিভাই কেন যে এত কষ্ট পাচ্ছে সেটাই বুঝতে পারছি না। দিদিভাই প্রচণ্ড কষ্ট পেয়ে চলে এসেছে। আচ্ছা দিদিভাই, তুই স্পষ্ট করে বল তো কি হয়েছে, কেন তুই এভাবে কষ্ট পাচ্ছিস, আমাদেরকে ভুল বুঝছিস? কিন্তু লাবু তখন কোনো কথাই বলে না। তখন মাস্টারমশাই বলতে লাগলো, হ্যাঁ রে লাবু, যারা আমাদের ক্ষতি করছে তাদের জন্য তুই কেন কষ্ট পাচ্ছিস? লাবু তখন কোনো কথা বলে না। তখন ফুলকি বলতে লাগলো, আমার মনে হচ্ছে দিদিভাইকে কোনো না কোনো ফাঁদে ফেলে দেবে এই অভিরূপের জন্য, না হলে দিদিভাই এমনটা করছে কেন? এইদিকে অভিরূপ তেওয়ারিকে বলতে লাগলো, যে কোনো প্রকারে আমাদেরকে লাবণ্য সান্যালকে ফাঁদে ফেলতেই হবে। লাবণ্য সান্যালকে ফাঁদে ফেলা যে কতটা সহজ সেটা তো আমি বেশ ভালো করে জানি, কারণ লাবণ্য সান্যালকে তো আমি খুব ভালো করে কাছ থেকে চিনেছি। এই কথাটা বলতে থাকে। তখন তেওয়ারি বলতে লাগলো, কি বলছেন দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি বৌদিকে? তখন বলতে লাগলো, আরে বৌদি বলিস না, লাবণ্য সান্যাল হলো এখন আমার প্রতিপক্ষ। ওকে যদি ফাঁদে ফেলতে পারে তাহলে ফুলকি দাসকে না ফাঁদে ফেলা খুব সহজ হয়ে যাবে। আর ফুলকি দাসের বড় বড় কথাগুলি না বন্ধ হয়ে যাবে। আমি কিছুতে ফুলকি দাসকে ক্ষমা করতে পারবো না। আমাকে কিছুটা করতে হবে, অসুস্থতার ভান করতে হবে, তারপর লাবণ্য সান্যালকে এখানে নিয়ে আসতে হবে। কি করি এই বলে ভাবতে থাকে। তারপরে বলতে লাগলো, হ্যাঁ, আমাকে প্রচণ্ড জ্বরের অভিনয় করতে হবে। এই বলে রোহিত নিজের শরীরে কিভাবে গায়ের তাপটা বাড়াবে সেটা ব্যবস্থা করতে থাকে। আর তারপরে বলতে লাগলো, এবার আমার কাজ হবে লাবণ্যকে একটা কল করা। অন্যদিকে লাবু মনে মনে বলতে লাগলো, কেন হঠাৎ করে আমি আমার ভাইয়ের বউকে ভুল বুঝছি সেটাই তো বুঝতে পারছি না। আমি তো এমন ছিলাম না। আর অভিরূপ লোকটাও না খুব ভালো, কেন যে ফুলকি হঠাৎ করে ওকে ভুল বুঝছে সেটাই বুঝতে পারছি না। ছেলেটা অসহায়, আমার মনে হয় ওকে সাহায্য করব, কিন্তু ফুলকি রোহিতরা তো ওকেই ভুল বুঝছে, কি করব সেটাই তো বুঝতে পারছি না। তখনই লাবণ্য সান্যালের কাছে হঠাৎ করে অভিরূপের কল আসে আর এটা দেখে বলতে লাগলো, কি ব্যাপার, এত রাতে কেন অভিরূপ আমাকে ফোন করছে, দেখি তো। এই বলে লাবু ফোনটা রিসিভ করে আর তখনই বলতে লাগলো,
ও হাতটা হাতে চাপ লেগে না কলটা কিভাবে চলে গিয়েছে সেটাই তো বুঝতে পারিনি। তখন লাবু বলতে লাগলো, আপনার কি হয়েছে? আপনার গলার স্বরটা এমন বোঝাচ্ছে যাচ্ছে কেন? তখন বলতে লাগলো, আমার না প্রচন্ড জ্বর। আচ্ছা ঠিক আছে, আমি ফোনটা রাখছি। তখন লাবু বলতে লাগলো, আরে আপনার যেহেতু এতটা জ্বর, আপনার পাশে কেউ নেই, আপনার তো জলপট্টি দেওয়া দরকার। তখনই বলতে লাগলো, না কে থাকবে আমার পাশে, আমার কে আছে? এই বলে ফোনটা কেটে দে। আর লাবু তখন বলতে লাগলো, ইস অভিরূপের এতটা জ্বর, ছেলেটার কেউ নেই, একবার যদি যেতে পারতাম ভালো ছিল, একবার ওখানে গিয়ে দেখি তো। এই বলে লাবু বাড়ি থেকে চলে আসে, বাড়ির কাউকে না বলে। আর এসে দেখতে পায় রুদ্র ও ঘুমিয়ে আছে আর প্রচণ্ড জ্বর। লাবু তখন বলতে লাগলো, জলপটি দেওয়ার তো ব্যবস্থা করতে হবে। অভিরূপ অভিরূপ কি করব, আমি তো কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। এই বলে যখনই জলপট্টি দিতে যাবে আর তখন অভিরূপের কাছাকাছি চলে আসে লাবু, আর সেখানে আড়াল থেকে থাকা গ্রামের লোকজন ছবি তুলতে থাকে, কিন্তু লাবু কিছুতেই জানে না। তারপরে ওরা ঘরের মধ্যে চলে আসে আর এসে বলতে লাগলো, ছি 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 ছি, কি নোংরামো শুরু হয়েছে। অভিরূপ ছেলেটা তো এমন না, দীর্ঘদিন ধরে অভিরূপ আমাদের এখানে আছে, কিন্তু হঠাৎ করে আরে ওনাকে তো চেনা চেনা মনে হচ্ছে। ও উনি তো নবাবগঞ্জের নেত্রী, উনি এতটা খারাপ? তখনই লাবু বলতে লাগলো, আপনারা কি বলতে চাইছেন? ছি কি বলতে চাইছেন? তখন বলতে লাগলো, না ম্যাডাম, আপনি যে এতটা খারাপ সেটা তো আমরা বুঝতে পারিনি, এক্ষুনি আপনাকে আমরা পুলিশে দেব। লাবণ্য তখন বলতে লাগলো, ছি আপনারা এসব কি বলছেন? আমার মনে হচ্ছে আপনারাই নোংরা, একটা মানুষ এইভাবে জ্বরে কাতরাচ্ছে আর আপনারা এসব কথা বলছেন। আমি তো এসেছি ওনাকে জলপট্টি দিচ্ছি দেখুন। কিন্তু ওরা কিছুতে সেটা বিশ্বাস করে না। আর তখনই লাবু ফোন করে তমাল পিয়াল আলদের, আর ওরাও সেখানে ছুটে আসে। এদিকে অংশুমানও সেখানে চলে আসে। তখন গ্রামের লোকজন বলতে লাগলো, ছি উনি যে এতটা খারাপ সেটাই তো বুঝতে পারছি না, দেখুন উনি কি কি কাজ করেছেন। আরে অভিরূপ ছেলেটা তো ভালো, সেই জন্য আমরা ঘর ভাড়াটা দিয়েছি, আর এখানে শুরু হয়েছে যত নোংরামো। উনি নাকি আবার একজন নেত্রীলা। ফুলকি তখন রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, খবরদার আমার দি ভাইয়ের নামে যদি আরেকটা খারাপ কথা বলো না, তাহলে কিন্তু আমি ঘুষি মেরে একদম মুখ ফাটিয়ে দেব। তখনই গ্রামের লোকজন বলতে লাগলো, ছি 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 ছি, উনিও নাকি রাজমহলের নেত্রী হবেন, ওনার মুখের ভাষা দেখতে পাচ্ছ? আর তখন সেখানে ইন্দ্র চলে আসে। ইন্দ্র আসে বলতে লাগলো, কি ব্যাপার, এখানে কি হয়েছে? তখন আদিত্য বলতে লাগলো, ইন্দ্র এসব ব্যাপারে তুই না আসাই ভালো। ইন্দ্র তখন বলতে লাগলো, না আমার মা এতদিন রাজমহলের লোকজনের সমস্যা দেখতো, আর এখন আমি দেখবো কি হয়েছে। তখন গ্রামের লোকরা সে ভিডিওটা দেখাতে থাকে আর বলতে লাগলো, দেখুন দেখুন। ফুলকি তখন বলতে লাগলো, বিশ্বাস করুন আপনারা মিথ্যা কথা বলবেন না। তখন সেখানে মাস্টার মশাই আর হৈমন্তীও চলে আসে। আর ওরা ওরা এসে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? গ্রামের লোকজন তখন বলতে লাগলো, উনি নাকি একজন নেত্রী, উনি কি অসভ্যতা করছে দেখতে পেয়েছেন? তখন মাস্টারমশাই বলতে লাগলো, এখানে অসভ্যতার কি হয়েছে, দুজনে তো অ্যাডাল্ট। তখনই গ্রামের লোকজন বলতে লাগলো, ও আপনাদের মনোভাব তাহলে এটাই, আপনারা এতটাই খারাপ। ঠিক আছে, এবার পুলিশে দিতে হবে আমাদের মনে হচ্ছে। ভিডিওটা সবাইকে দেখাও। আর তখনই ফুলকি মনে মনে ভাবতে থাকি, নিশ্চয়ই অভিরূপ চক্রান্ত করে দিভাইকে ফাঁদে ফেলার জন্য এই কাজটা করেছে। আমার আগে জানতে হবে দিভাই নিজের থেকে এখানে এসেছে না দিভাইকে ডেকে নিয়ে এসেছে অভিরূপ, সেটাই।